ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমাদের লেকচার 10-এ সবাইকে স্বাগতম। আমি ফারহান খান রম আছি তোমাদের সাথে। আজকে আমাদের লেকচারটা খুব বেশি কঠিন হবে না, আমাদের লেকচারটা খুব বেশি সহজও হবে না। যদি ইন কেস কেউ আগের পড়া না থাকে তাহলে জিনিসটা একটুখানি কঠিন বলে মনে হতে পারে, বাট যদি তোমার আগে কখনো করা থাকে এই চ্যাপ্টার, তাহলে অনেক সহজে অনেক তাড়াতাড়ি করে আজকের চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলতে পারবো। আজকে শেষ না হলে নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো দেখো, আগে থিওরি পার্টটা থেকে আস্তে আস্তে করে শুরু করব, ঠিক আছে? ইনিশিয়ালি দেখো, তোমার থিওরি যেটা লাগে সেটা হচ্ছে দুটো আহ, সরল রেখার মধ্যে তাদের যে অন্তর্ভুক্ত কোণ আছে সেটাকে আমার বের করতে হয়। যেমন খেয়াল করে দেখো, তোমার এখানে একটা আহ, সবুজ এবং একটা দেখতে পাচ্ছ তোমার লাল রেখা, তাই না? একটা সবুজ এবং একটা লাল রেখা দেখা যাচ্ছে। তো এদের মধ্যবর্তী কোণ কোনটা? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে সাদা দিয়ে যেটা দেখাচ্ছি, যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি এইটা। তো এটাকে আমরা বলতে পারি থেটা। আচ্ছা, ভালো কথা, এটা থেটা। তো এই থেটাকে যদি আমরা তাদের যে কোণগুলো আছে, তারা যে কোণগুলো করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এইগুলোর সাহায্যে প্রকাশ করতে চাই। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এই যে লাল যেটা আছে, লালটাকে যদি আমরা দেখাই যে এটা এক্স অক্ষের সাথে যে কোণ করছে সেটা হচ্ছে থেটা 1। এবং খেয়াল করে দেখো, এই যে সবুজটা আছে এটা যে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থেটা 2। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম করে কোণ উৎপন্ন করছে, আমরা বলতেই পারি ছেলে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যে এদের মধ্যবর্তী কোণ ট্যান থেটা, এটা সমান সমান কি? প্লাস মাইনাস, তোমরা আগে পরে পড়ে আসছো অলরেডি, ট্যান থিটা সমান সমান হচ্ছে প্লাস মাইনাস M1, ধরো এটা যদি প্রথম রেখা হয় তাহলে এটার ঢাল -M2, দ্বিতীয় রেখাটার ঢাল, ডিভাইডেড বাই 1 + M1 ইন্টু M2। এটা মোটামুটি সবাই পড়ে আসছে, এখন কথা হচ্ছে এটার প্রমাণটাই বা কিভাবে করে। তো খেয়াল করে দেখো, আমরা যদি এইটা থেটা 2 হয়, এই যে এই অ্যাঙ্গেলটা যদি হয় থেটা 2, তাহলে এই ত্রিভুজটার ভিতরে আমরা যদি বলি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এবিসি এর মধ্যে খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল বিএসি সমান সমান তুমি বলতে পারছো থেটা। এই যে অ্যাঙ্গেল বিএসি হচ্ছে থেটা। ভালো কথা, অ্যাঙ্গেল এবিসি সমান সমান তুমি বলতে পারছো থেটা 1। এবিসি সমান সমান হচ্ছে থেটা 1। আর এইদিকে তোমার অ্যাঙ্গেল, কি বলো এটাকে, এসিবি, এইটা সমান সমান কি? অ্যাঙ্গেল এসিবি সমান সমান হচ্ছে, খেয়াল করে দেখো, 180 মাইনাস থেটা 2। ভালো কথা, তো এখন যদি তুমি ত্রিভুজ এবিসি নাও, তাহলে এবিসি এর যে কোণগুলো আছে সেগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সো থিটা প্লাস থেটা 1 প্লাস 180 মাইনাস থেটা 2 সমান সমান হবে 180। তো উভয় পক্ষ থেকে 180 কেটে দাও, তাহলে কি হচ্ছে? থেটা সমান সমান থেটা 2 মাইনাস থেটা 1। তো এখন দেখো, থেটা 2 মাইনাস থেটা 1, এটার উভয় পক্ষে যদি আমরা ট্যান নিয়ে নেই তাহলে কি দাঁড়ায়? যেহেতু আমার ঢাল দিয়ে বের করেছে বা ঢাল দিয়ে আমরা বের করব, সূত্র থেকে যেহেতু ঢালটা পাওয়া ইজিয়ার, তো এখানে ট্যান থেটা 2 মাইনাস থেটা 1 লিখতে পারি। তো ট্যান থেটা 2 মাইনাস থেটা 1 এর সূত্র কি বলতো? ওটার সূত্র হচ্ছে ট্যান থেটা 2 মাইনাস ট্যান থেটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থেটা 1 ট্যান থেটা 2। এটা কখন? যখন ট্যান থেটা 2 এর ভ্যালু বা ট্যান থেটা 2 এর ভ্যালু ট্যান থেটা 1 এর চেয়ে বড়, তখন আমরা এই সূত্রটা লিখতে পারি। এখন দেখো, ট্যান থেটা 2 কে তুমি কি লিখতে পারো? তুমি যদি চাও তাহলে এটাকে কি তুমি M2 লিখতে পারো না, বলো? এটাকে ছেলে তুমি M1 লিখতে পারো। তো তুমি কি লিখতে পারো? এটাকে রিপ্লেস করে তুমি ছেলে লিখতে পারো যে ট্যান থেটা সমান সমান M2 মাইনাস M1 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এম আই ক্লিয়ার যে এটা তো বুঝে গেছো অলরেডি? এখন সিমিলার ওয়েতে যদি তোমার M1 M2 এর চেয়ে বড় হয়, তুমি ছেলে লিখতে পারবা যে ট্যান থিটা সমান সমান
m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা তো তোমার ধরার উপরে ডিপেন্ড করছে, তাই না? তো এটাই আর কি। তাহলে খেয়াল করে দেখো, আমরা লিখতে পারি tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। শেষ। সবাই সূত্রের প্রমাণটা বুঝেছো বলে আমার মনে হয়। কারো কোনো কনফিউশন আছে? নেই মনে হচ্ছে। সো আমরা পরবর্তী ইয়েতে চলে যাই, থিওরিটা কি আছে সেটাতে চলে যাই, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, পরবর্তী থিওরিতে আমাদের টাইটেলটা যদি তোমরা খেয়াল করো ভালো মতো, তাহলে হচ্ছে অনুসিদ্ধান্ত সমূহ। তার মানে আমরা যে কোনো একটা সরল রেখার যে ইকুয়েশন আছে সেটা থেকে বেশ কিছু ডিসিশন নিতে পারি, সেইগুলো কি? তো খেয়াল করে দেখো, আমার একটা সরলরেখার ইকুয়েশন হতে পারে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। আরেকটা সরলরেখার ইকুয়েশন হতে পারে a2x প্লাস b2y প্লাস c2 সমান সমান 0। তো এই দুটো যদি তোমার সমান্তরাল হতে হয় তাহলে তোমাকে কি হতে হবে দেখো তো। তাহলে এই c1 a1 এবং a2 অর্থাৎ x এর রেশিও এবং y এর সহগের রেশিও, এইগুলোর অনুপাতটা সবসময় সেম হবে। এছাড়াও দুটোর ঢাল কি হবে? সেম হবে। তো দেখো m1 সমান সমান m2, আবার a1 বাই a2 সমান সমান b1 বাই b2। এই দুই শর্তে এই দুটো রেখা কি হতে পারে? সমান্তরাল হতে পারে। আর যদি সমান হতে হয়, যদি সমান্তরাল না শুধু যদি সমান হতে হয়, তাহলে কি হইতে হবে? তখন a1 বাই a2 সমান সমান b1 বাই b2 সমান সমান c1 বাই c2, অর্থাৎ ধ্রুবক পদের রেশিও কিন্তু সেম হওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এটা গেল সমান্তরাল হওয়ার শর্ত। আর লম্ব হওয়ার শর্ত কি কি? এই দুটোর গুণফল হবে তোমার -1 এর সমান, এবং খেয়াল করে দেখো a1 a2 প্লাস b1 b2 সমান সমান হবে 0। এগুলো তোমরা চাইলে ইকুয়েশনের ভিতরে ভ্যালু বসিয়েও বের করে ফেলতে পারো। তো সবার বের করতে পারার কথা, হোপফুলি। ঠিক আছে? তো এটা গেল আমাদের লম্ব হওয়ার শর্ত এবং সমান্তরাল হওয়ার শর্ত। সবাই খাতাতে লিখে নিও, ঠিক আছে? ওকে, এটা লিখে নাও। তারপর আমি ফার্দার যে এটুকু আছে সেটা প্রসিড করছি। ওকে, তারপরে দেখো সমান্তরাল ও লম্ব রেখার ইকুয়েশন। তার মানে তোমাকে যদি আমি একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দেই ax প্লাস by প্লাস c, এইটার যদি কোনো সমান্তরাল রেখা তোমাকে বের করতে হয় তাহলে কি হবে দেখো তো। তাহলে আমরা লিখব যে ax প্লাস by অর্থাৎ x এবং y এর সহগটাকে সেম রাখবো। শুধু চেঞ্জ হবে কে? চেঞ্জ হবে যে ধ্রুবকটা আছে, ধ্রুবকটার ভ্যালু। ওই ধ্রুবকটাকে আমরা কি দিচ্ছি? কে বলে দিয়েছি। ঠিক আছে? তার মানে আগে ছিল c, এখানে হচ্ছে কে, অর্থাৎ শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে গেছে। ভালো কথা। তো এটা হচ্ছে সমান্তরাল রেখার ইকুয়েশন। আর লম্ব রেখার ইকুয়েশনটা একটু ভালো মতো খেয়াল করো কিভাবে করে করছি। এ এক্স এবং ওয়াই এর সহগগুলোকে ইন্টারচেঞ্জ করতে হবে। তার মানে bx ay, এই যে দেখো bx এবং ay, এবং ইন্টারচেঞ্জ করার পরে এদের মধ্যে যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে তোমার চেঞ্জ করে দিতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো কি দাঁড়াচ্ছে? bx মাইনাস ay, আর ধ্রুবক পদটা চেঞ্জ হবে প্লাস কে সমান সমান 0। সো এই দুইটা সূত্র আমাদের অনেকবার লাগবে হয়তো। তো এইগুলো সূত্র একটুখানি সুন্দর মতো লিখে নিও তোমরা।
ওকে, তারপরে দেখো আরেকটা হচ্ছে তিনটা রেখাকে যদি তোমার সমবিন্দু হতে হয় তাহলে কি হতে হবে? তিনটাকে ধরো, একটা রেখা হচ্ছে এটা a1x দিয়ে, মানে a1 b1 c1 দিয়ে, আরেকটা হচ্ছে a2 b2 c2 দিয়ে, আরেকটা হচ্ছে a3 b3 c3 দিয়ে, তিনটা সরল রেখা। আগে আমরা কি পড়েছিলাম? বিভিন্ন শীর্ষ দেয়া থাকতো, এখন কি দেয়া আছে? সমীকরণ দেয়া আছে। তো এই যে সমীকরণ যখন দেয়া থাকে তখন আমরা বলতে পারি যে তুমি সবগুলো পদের দিয়ে যে নির্ণায়কটা হয় সেই নির্ণায়কটা যদি গঠন করো তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কত হবে? 0। সো তিনটা রেখা সমবিন্দু হবে যদি তুমি যে সরল রেখাগুলোর ইকুয়েশন দেয়া থাকবে সেগুলোর সহগ নিয়ে তুমি যদি কোনো একটা নির্ণায়ক ফর্ম করো তাহলে ওই নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় তখন আমরা কি বলতে পারবো? রেখাত্রয় সমবিন্দু। তো রেখাত্রয় সমবিন্দু বলতে পারবো। ওকে, তো এই আর কি। এইটাও তোমরা ছেলে অ্যাকচুয়ালি খাতার মধ্যে লিখে রাখতে পারো, কারণ অনেকে অনেকভাবে করে এটাকে নিবে। তো তার চেয়ে ভালো হচ্ছে আমরা কনভেনশনাল কোনো একটা কিছুতে চলে যাই। অনেকে তোমার এটাকে মনে করতে পারো যে আহ, তোমার ওই শীর্ষ দেয়া আছে বা এরকম কিছু না। যদি ইকুয়েশন দেয়া থাকে তাহলে এরকম, ঠিক আছে? গিভেন থাকতে হবে মাস্ট ইকুয়েশন। ওকে, সবাই তুলে নাও। এরপরে আমাদের আর থিওরি বাকি নেই, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব সময় নষ্ট না করে। আর ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুবই সহজ হবে, আমার মনে হয় অনেক সহজ। প্রথম প্রবলেমটা আমি করে দিচ্ছি, যেহেতু আজকে একটু দেরি হয়েছে তো আমি করে দিচ্ছি এটা। খেয়াল করে দেখো, তোমাকে বলেছে টপিকের নাম হচ্ছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তো তোমাকে এই দুটো রেখা যে আছে এই দুটো রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলেছে। তো এই দুটো রেখা পরস্পর সমান্তরাল রেখা, যাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা খুবই সহজ। অ্যাকচুয়ালি আমরা খুবই সহজে জিনিসটা বের করে ফেলতে পারি। খেয়াল করে দেখো কিভাবে করে। আমরা কি পড়েছিলাম? যে এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ট্যান থেটা সমান সমান, সরি, ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস ভাইয়া এম সেকেন্ড নাম্বার ইকুয়েশনে কি 3x√3 না 3√3x? 3√3x মানে একই তো। 3x√3, 3√3x একই। 1 + m1 m2। তো এখন এটা করতে গেলে আমাদের দেখো m1 এবং m2 এর ভ্যালু লাগবে। তো এটা আমরা কিভাবে করে বের করতে পারি? প্রথম যে ইকুয়েশন দেয়া আছে সেটা কি? 5x - 5y√3 মানে 5√3y, তুমি তোমার মতো করে লিখতে পারো অবভিয়াসলি। তো √2 = 0। তো এখান থেকে আমরা অবভিয়াসলি সবার আগে y যুক্ত পদটাকে আলাদা করে নিব। তো y যুক্ত পদটাকে আলাদা করে নিলাম, তাহলে বাকি যারা আছে তারা হচ্ছে 5x + 2 থাকবে, ঠিক আছে? তো y কে এখন পুরোপুরি সিঙ্গেল করে দিতে আমার 5√3 দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে। তো এই পাশে তোমার 1/√3 থেকে যাচ্ছে, আর এই পাশে তোমার 2/5√3 থাকছে। তাহলে তোমার m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে 1/√3। সিমিলারলি তুমি দ্বিতীয় যেটা আছে সেটা নিয়ে যদি তুমি কাজ করো তাহলে 3y কে তুমি আলাদা করে দাও এবং বাকি যে পদটা আছে সেটাকে তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে হবে 3x√3 আর হবে +4। তো এখন তুমি 3 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে তুমি রেজাল্ট পাবে, দেখবে -√3 × x + 4/3, এরকম কিছু একটা পাবে যদি আমি ভুল না হই। তাহলে এই যে -√3 এটা হচ্ছে আমার m2। এখন তুমি এখান থেকে m1 এবং m2 এর ভ্যালু এখানে ইনপুট করে দাও, তারপরে তুমি দেখবে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টে তুমি পৌঁছে গেছো। এখান থেকে তুমি বলতে পারো চাইলে যে tan θ = প্লাস মাইনাস, এখানে তোমার m1 এর ভ্যালু কত বললাম? 1/√3, মাইনাস মাইনাসে প্লাস √3 1, তারপরে তোমার প্লাস মাইনাসে তো মাইনাস হবে, তো মাইনাস, এখানে কি হচ্ছে 1/√3 × √3, তো এটা কি হবে? 1 হয়ে যাচ্ছে না? তো 1 - 1 এ কত? 0। তো খেয়াল করে দেখো 1 - 1 এ 0 হলে tan থিটার ভ্যালু কি হচ্ছে?
ট্যান থিটার ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ থিটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি ট্যান 90 ডিগ্রির ভ্যালু অসংজ্ঞায়িত। দেখো বুঝছো নাকি? এটাকে তুমি এভাবে করে বের করতে পারো। যদি এখানে অন্য কোনো ভ্যালু বের হতো তাহলে অবভিয়াসলি তুমি অন্য কোনো ভ্যালুর মতো করে শেষ করে দিতে। তো আপাতত এটা তো অসংজ্ঞায়িত দিয়ে হয়ে গেছে, ঠিক আছে? আর অন্য কোনো ভ্যালু হলে ক্যালকুলেটরে ট্যান ইনভার্স ওটা টিপলে হয়ে যেত। সো বুঝতে পেরেছো নাকি? দেখো, বোঝাটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। বুঝছি ভাইয়া। ওকে, এরপরে চলো আমরা চলে যাই হচ্ছে পরের প্রবলেমে। এই প্রবলেমগুলো তোমাদের সবার পারা উচিত বা পারার কথা। আর পরের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আরো সহজ, তোমরা সারা জীবন করে আসছো। কে এর মান কত হলে এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে? কত হলে বের করো তো। এগুলো আমার আর বের করে দেওয়া দরকার নাই বলেই বলে আমার মনে হয়। মুখে মুখে বলে ফেলো, যারই শেষ হবে সে আনমিউট করে বলে ফেলো আনসার কত বের হয়েছে। এতক্ষণ লাগে রে ভাই? দেখো, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হতে গেলে তোমার ইকুয়েশন দেয়া আছে, এটা 5x plus 4y minus 6 is equal to 0, and again 2x plus ky plus 9 is equal to 0. যদি দুটো রেখা সমান্তরাল হতে হয় তাহলে তোমার শর্তটা কি বলো তো? সমান্তরাল হতে হলে শর্ত হচ্ছে a1/a2 সমান সমান হওয়া লাগবে b1/b2. that apparently means তোমার 5/a2 মানে কত? 2, 5/2 সমান সমান 4/k। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা k এর ভ্যালু খুব সুন্দর মতো পেয়ে যাব। k এর ভ্যালু হচ্ছে এটা এর পাশে আসবে 4 দোকানে 8, 8 ভাগ 5, তো 8/5। তো k এর ভ্যালু হচ্ছে 8/5। যদি আমি ভুল না করি তাহলে এটা আনসার। আমি ভুল করতে পারি। k এর আনসার কি 8/5? জি ভাই। ওকে, নাইস। তাহলে এভাবে করে আমরা বের করে ফেলতে পারি খুব সহজে। কোনো জটিলতা নেই, তোমরা জাস্ট লিখবে সমান্তরাল হওয়ার, দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1/a2 সমান সমান b1/b2, তারপরে তুমি ভ্যালু বসায় দিবা। তুমি চাইলে দেয়া আছে লিখতে পারো, যদি তোমার কি বলে এটা বড় 4 নাম্বারের কোশ্চেন আসে, যেটা আসা মোটামুটি ইম্পসিবল। ওকে, তো এই টাইপের প্রবলেম আসলে আমি মনে হয় যে এটা পারবো। এরপরে একটা সিমিলার টাইপের প্রবলেম আছে, দেখো দুইটা রেখা পরস্পর লম্ব হবে, তো এটা বের করে ফেলো তোমরা। বের করে আনসার বলো আমাকে। ভাইয়া 5/2। 5/2, ওকে। সো কোন শর্তে অ্যাপ্লাই করবে? শর্তে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে লম্ব হওয়ার শর্ত a1a2 প্লাস b1b2 সমান সমান হচ্ছে 0। a1 এর ভ্যালু কত বলো? 5, এবং এটা হচ্ছে 2, 5 দুগুণে 10 যোগ b1b2 তার মানে 4k সমান সমান 0। সো k সমান সমান হচ্ছে -5/2 না? -5/2। -10/4 কাটাকাটি করলে -5/2, -5/2 হবে। সো ইয়া, দ্যাটস ইট। এভাবে করে খুব ইজিলি হয়ে যাচ্ছে 3 নাম্বার প্রবলেম পর্যন্ত আমাদের সবার সমাধান করা শেষ হয়ে যাওয়ার কথা। হিমেল কি বুঝতেছো ভাইয়া? তোমার কি ট্রেস করতে বাই এনি চান্স কোনো সমস্যা হচ্ছে? হিমেল ভাইয়া?
তুমি কি মেসেজ দিয়েছো? না, ইয়ে মেসেজ আসছে। ওকে, তো যাই হোক আমরা শুরু করে দিই, কোনো সমস্যা হলে বলিও। তো এরপর আমরা 4 নাম্বার প্রবলেমে চলে যাই, ঠিক আছে? দেরি না করে 4 নাম্বার প্রবলেমটা দেখো। তোমাকে কি বলেছে? এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় A11 B3,4 এবং C5,-2 হলে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ বের করো। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল এবং অর্ধেক। তো তোমাকে কি কি করতে হবে দেখো তো। প্রথম কাজ হচ্ছে, দেখো প্রথমে এবিসি ত্রিভুজটা অঙ্কন করা লাগবে। তো সবার প্রথমে এবিসি ত্রিভুজটা ধরো অঙ্কন করলাম আমরা। তারপরে ধরো প্রত্যেকটা পয়েন্ট আছে, A11 B3,4 ওইদিকে C5,-2। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিসি এর সমান্তরাল দেখাতে হবে। তো তোমার সবার আগে কি করতে হবে? বিসি রেখার ইকুয়েশন বের করা লাগবে। তোমার সবার প্রথম টাস্ক হবে বিসি রেখার ইকুয়েশন বের করা। এটা তোমার স্টেপ 1 হতে পারে। তো বিসি রেখার ইকুয়েশন আগের ক্লাসগুলোতে পড়েছি, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবে। এরপরে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দু বের করা। ধরো এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু, ঠিক আছে? তো স্টেপ 2 হচ্ছে এসি এর মধ্যবিন্দু ই কমা এফ নির্ণয়। ওকে, এরপরে দেখো তাহলে এটা আমার স্টেপ 2 চলে গেল। তারপরে স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে ইএফ এর ইকুয়েশন নির্ণয় করতে হবে। ইএফ এর ইকুয়েশন নির্ণয় করতে হবে। এখন ইএফ এর ইকুয়েশন নির্ণয় করার পরে তারপরে তুমি যদি দেখো যে স্টেপ 4 হচ্ছে তোমার যাচাই করতে হবে এরা সমান্তরাল নাকি। স্টেপ 4 হচ্ছে A1/A2 সমান সমান B1/B2 করে যাচাই করতে হবে যে এরা সমান্তরাল নাকি। তো যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে, ঠিক আছে? যেটা সমান্তরাল হবে অবভিয়াসলি, কারণ এটা তো একটা উপপাদ্য টাইপের। ওকে, ভালো কথা। তারপরে হচ্ছে আমাদের স্টেপ 5 এ দেখো, স্টেপ 5 হচ্ছে এরা অর্ধেক নাকি সেটা ডিটারমাইন করতে হবে। তো তোমার কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে ইএফ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য নির্ণয় করে দেখাও যে ইএফ সমান সমান হাফ বিসি কিনা যাচাই করো। শেষ। এটা করলে আমাদের মোটামুটি ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। তোমরা দেখো তোমরা এই ম্যাথটা করতে পারবে নাকি বা বুঝেছো নাকি, অথবা মিলাতে পারছো নাকি সেটা মিলাই দেখো, ঠিক আছে? বেটার হচ্ছে তোমরা মিলিয়ে দেখো যে স্টেপগুলো বলেছি স্টেপগুলোর আলোকে তোমরা এটাকে মিলাও। আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, নিজের হাতে ম্যাথগুলো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। পলের মধ্যে সবাই ভোট করে দিও। সো চলো আমরা একটু একটু করে ট্রাই করি, দেখি আমিও তাহলে করি, ডাটা ভুল হয়েছে নাকি কি হয়েছে একটু দেখার ট্রাই করি। প্রথমত বিসি রেখার ইকুয়েশন কি হবে বলো তো? ধরো y মাইনাস 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 মানে 6 সমান সমান x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 5 মানে মাইনাস 2। তাহলে এটা দ্বারা ভাগ করলে তোমার ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে এটা মাইনাস 1, সো এটা হবে তোমার মাইনাস 1 প্লাস 4 সমান সমান এটা হচ্ছে 3 দ্বারায়, তো 3x মাইনাস 9, ঠিক আছে? 3x প্লাস y বিসি রেখার ইকুয়েশন হচ্ছে ভাইয়া মিলে M1 সমান সমান M2 আসছে। ওকে, তাহলে তো নাইস। তাহলে এখান থেকে তোমার ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে
জি ভাইয়া মিলে। y সমান সমান আমরা একবারে লিখে ফেলতে পারি -3x, তারপরে হচ্ছে কই গেল, ওইটা ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে +13 এরকম। তাহলে আমরা ওই a1/2 না করে আমরা একবার m1ও প্রমাণ করতে পারি। তোমার ইচ্ছা, তুমি যদি তারপরে a1/2 করতে চাও তাহলে এটাকে নর্মাল জেনারেল ফর্মে সাজানো লাগবে, বুঝছো তো। এরপরে এবি এসি এর মধ্যবিন্দু ইএফ নির্ণয় করা, তো ইএফ নির্ণয় করি আমরা। ইএফ হচ্ছে তোমার এবি এর মধ্যবিন্দু 1+3/2 মানে 2, 4 + 1/2 মানে এটা হচ্ছে তোমার 5/2, আর এফ হচ্ছে তোমার কত, এসি এর মধ্যবিন্দু 5 একে 6/3, আর 1 - 2 তো হচ্ছে -1, তো -1/2। এই তাহলে এটা দিয়ে তারপর ইকুয়েশন বের করব, ইএফ এর ইকুয়েশন। ইএফ এর ইকুয়েশন কি হয়? ও ভাই, এগুলা বের করা অনেক টাফ। তোমরা যেহেতু বলেছো যে মিলেছে, তার মানে মিলে গেছে, ঠিক আছে। আর অরপার মনে হয় ছোটখাটো কোনো জায়গায় ভুল হয়েছে, তো ওই ভুলগুলো ঠিক করে নিও, জাস্ট ঠিক মতো মিলালে হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে কোনো ত্রিভুজই নেই না কেন, এটা সবার ক্ষেত্রে সত্য হওয়ার কথা, যদি না কোনো ত্রিভুজ ত্রিভুজ না হয় অ্যাকচুয়ালি। ওকে, তারপরে চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমে দেখি, হিমেল ভাইয়া কি মিলাতে পেরেছিলে? হিমেল, এই ভাইয়া তুমি কি আহ, বই খাতা রেখে বা ফোন টোন রেখে কি জয়েন করে পালিয়ে টালিয়ে গেছো? হ্যালো? ওকে, দেখি আমরা পরের প্রবলেমে চলে যাই। 5 নাম্বার প্রবলেমে কি হয়েছে দেখো। এ কমা বি কমা সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। প্রমাণ করতে বলা হয়েছে যে এবি ও এসি সরল রেখাদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। উক্ত বিন্দুগুলো কোন আয়তের তিনটা শীর্ষ হলে তার চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলেছে। এটা কি সবাই পারবা? প্রথমে কি করতে হবে, এবি এবং এসি এই দুটো বের করা লাগবে সবার আগে, তাই না? তো প্রথমে এবি এর ইকুয়েশন বের করো। এবি এর ইকুয়েশন কি হয়, এরপরে এসি এর ইকুয়েশন কি হয়, এই দুটোর ইকুয়েশন কি দ্বারা আগে সেটা বের করো সবাই, করে তারপরে লম্বভাবে ছেদ করেছে কিনা সেটা বের করবো না। তো দেখো আমরা এখানে y সমান সমান mx প্লাস c ফরম্যাটে চলে গেছি। তুমি ছেলে নর্মাল ফরম্যাটে যেও কিন্তু a1 a2 প্লাস b1 b2 সমান সমান 1 দেখাতে পারতে, সরি 0 দেখাতে পারতে, কোনো সমস্যা ছিল না। আমার এখান থেকে মনে হয়েছে যে এটা থেকে এই ফরম্যাটে চলে যাওয়া আরো ইজি আরো, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, তারপরে এসি এর ইকুয়েশন বের করা লাগবে সিমিলার ওয়েতে। তোমরা করতে থাকো তোমাদের মতো, ঠিক আছে। আমি কিন্তু কথাবার্তা বলছি না, কারণ এগুলো তোমরা সবাই পারো অলরেডি। -5, ওইদিকে 5 - 1 হচ্ছে 4। ওকে, নাইস। y - 6 সমান সমান 2x - 5, তাহলে y সমান সমান হচ্ছে 2x + 1।
দেখো আমি ঢাল দিয়ে প্রমাণ করে দিলাম, আমি ঢাল দিয়ে করেছি, তোমরা চাইলে a1 a2 প্লাস b1 b2 করতে পারো, আবারও বললাম। ঠিক আছে, তোমার উপরে টোটালটা। তারপরে বলে, আচ্ছা এইটুকু করে তারপরে হচ্ছে উক্ত বিন্দুগুলো কোন আয়তের 3টে শীর্ষ হলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। এটা তো সহজ তাই না? খেয়াল আছে, এটা আমরা আগেও করেছি। কি করতে হয়, 3টা শীর্ষের স্থানাঙ্ক ধরো দেয়া আছে, এটা দেয়া আছে, ধরো এটা দেয়া আছে, এটা দেয়া আছে, আর এটা দেয়া আছে। এখন তোমাকে এ বি সি এই 3টা ধরো দেয়া আছে। তো এখন তুমি কি করতে পারো, এই দুইটার মধ্যবিন্দু বের করবা, এটার আলফা কমা বিটা ধরে নিবা, আর এই দুইটার মধ্যবিন্দু এটা হবে, এটা ধরে নিলেই শেষ। এটা তো আমরা আগেও করেছি তাই না? এটা তোমার 3 এর বিতে করে ফেলেছি অলরেডি আমরা। তো সবাই বের করে ফেলো চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত হবে। ঠিক আছে, আমরা আবার ঝালিয়ে নিব অবভিয়াসলি, যা যা কোশ্চেন আছে তার একদম পাই টু পাই করে তারপর আমরা শেষ করব, যাতে কোনো সময় কোনো কনফিউশন অ্যারাইজ না করে। ঠিক আছে, তো সবাই মিলিয়ে নাও, একটা পার্ট তো আমি দেখিয়ে দিলাম, আর তারপরের পার্টটা তোমরা করে ফেলো। ঠিক আছে, সময় নাও, করে ফেলো। আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। ওকে, সো আই ক্যান সি যে সাদিয়া ইউসুফ দুইজন শেষ করে ফেলেছো। তো তোমাদের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত বের হয়েছে দুইজনই? ভাইয়া 9 - 4। 9 - 4। ওকে, সো আরেকটা শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, যেটা সেটা হচ্ছে 9, -4। কিভাবে করে বের করব আবার বলে দিলে, এ এবং সি যেটা আছে সেই দুইজনের মধ্যবিন্দু বের করব, বি এবং ডি এর মধ্যবিন্দুকে ওটা ধরে তারপরে তোমার আলফা কমা বিটা যেটা আছে সেটা বের করে ফেললেই শেষ। আর যদি এগুলা আবার দেখতে হয় তাহলে 3 এর বি নাম্বার যে লেকচারটা আছে সেটা দেখে নিতে পারো, ওটাতে ডিটেইলস করা আছে একদম। ঠিক আছে, তো আমাদের 5টা প্রবলেম অলরেডি শেষ। এই চ্যাপ্টারে কিন্তু অনেক অনেক প্রবলেম আছে, 32টার মতো প্রবলেম মনে হয় দিয়েছি আপাতত, আরও খোঁজার ট্রাই করতেছি যে কতগুলো প্রবলেম দেয়া যায়। তো তারপরে দেখো, আমার 9 + 4 আসছে অ্যাকচুয়ালি। 9 + 4 আসে। উম, দাঁড়াও দেখি। জি। এসি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার 1 + 5 মানে 6/2 মানে 3, 6 - 2 তার মানে 4, 3,2। এখন 3,2 হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিটা -3/2 সমান সমান 3। তার মানে বিটা -3 সমান সমান হচ্ছে 3 × 2 = 6, তাহলে বিটা সমান সমান 9। এটা নিয়ে তো কোনো কনফিউশন ছিল না, সরি আলফা -3। এখন বিটার ক্যালকুলেশন, বিটা হচ্ছে তোমার বিটা +0/2 সমান সমান হচ্ছে 2, +4 আসে। বিটা সমান সমান 4, +4 আসে ভাইয়া, এটা +4। ওকে, সো 9,4 হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। আমরা পরের প্রবলেমে চলে যাই। তোমার 6 নাম্বার প্রবলেম। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত দিয়ে অতিক্রম করে এবং এই রেখাটার সমান্তরাল হয়। তো বলো তো এটা কিভাবে করে করা যায়। দেখো, এটা দুইটা ওয়েতে করা যায়, আমি দুইটা ওয়ে করিয়ে দিই, দুইটা ওয়ের মধ্যে তোমার যেটা ইজি লাগে সেটা করো। ওয়ে 1 সবচেয়ে জনপ্রিয় যে মেথড সেটাতে আগে করছি। এই রেখাটা সমান্তরাল রেখার ইকুয়েশন কি হবে? আমরা জানি যে 2x + 11y + k সমান সমান 0। আমরা লিখতে পারি যে এই রেখাটার সমান্তরাল রেখার ইকুয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, তো যেটা কি 4, -3 দিয়ে যায়, তো 4, -3 দিয়ে যাবে। তো বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে, 4 × 2 = 8 -3 × 11 = 33 + k সমান সমান 0, তাহলে k সমান সমান হচ্ছে 33 - 8।
মানে হচ্ছে তোমার 25-এর মতো মনে হয়। তাহলে তোমার ইকুয়েশন হবে 2x প্লাস 11y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ওয়ে 1। ভালো কথা, ওয়ে নাম্বার 2 দেখো, ওয়ে নাম্বার 2 তেও আমরা ছেলে করতে পারি। ওয়ে 2 হচ্ছে, দেখো এটা থেকে আমার ঢাল বের করা লাগবে। তো এটা থেকে ঢাল বের করা মানে কি, 11y সমান সমান মাইনাস 2x প্লাস 2। তো y সমান সমান হচ্ছে মাইনাস 2/11 ইন্টু এক্স প্লাস 2/11। তো ঢাল হচ্ছে, দেখো এটার ঢাল হচ্ছে তোমার মাইনাস 2/11, অতএব ওই ওরূপ সরল রেখার সমীকরণ, তার মানে এই রেখাটির 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0 এর সমান্তরাল রেখা, রেখার ইকুয়েশন যা হচ্ছে 4, -3 গামী, সেটা কি হবে বলতো, y মাইনাস y1 মানে y প্লাস 3 সমান সমান মাইনাস 2/11 ইন্টু এক্স মাইনাস 4। বসিয়ে দাও, কি হবে, এটা হবে 11y প্লাস 33 সমান সমান মাইনাস 2x প্লাস 4 × 8। ক্যালকুলেশন করো আগের মতো করে, পাবে হচ্ছে x প্লাস 11y প্লাস 25 সমান সমান 0। সো তুমি দুইটা ওয়েতেই করতে পারো, বাট আমার কাছে মনে হয় এইগুলা করার চেয়ে, এত অনেকগুলো বিশাল বিশাল লাইন করার চেয়ে এই নিয়মটাই বেশি প্রেফারেবল, এটাই মোর সুইটেবল। তোমার কাছে যেটা মনে হয় সেভাবে করে করে ফেলবে, কোনো সমস্যা নেই। বাট কখনো সূত্র ভুলে গেলে বা কোনো কিছু ভুলে গেলে, ইউ হ্যাভ গট ইউর ব্যাক। সো দেখো বুঝছি নাকি, আমরা সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তো এটা গেল। এরপরে দেখো, আহ, এই সেম টাইপের আরেকটা প্রবলেম যদি তোমাকে দেই, যে এখন সমান্তরাল না হয়ে তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে এরা যদি হয় তোমার লম্ব, তাহলে কি হবে। আরে ধুর। এরা যদি হয় লম্ব, তাহলে এটাও সেম ভাবে করে তুমি ওয়ে 1 ওয়ে 2 তে করতে পারো। তো ওয়ে 1 এই করে ফেলি আপাতত। তো 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0 এর লম্ব রেখার ইকুয়েশন কি হবে? এইটা এর লম্ব রেখার ইকুয়েশন হবে, এটাকে প্রথমে ইন্টারচেঞ্জ করতে হবে, 11x আর ওটাকে 2y, মাঝখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস k সমান সমান 0, যা হচ্ছে 4, -3 গামী। তো ভ্যালু বসিয়ে দাও, 4 11 কত হবে, 44। দেখো 4, -3 যদি আমরা ইনপুট করে দেই, 4 11 হবে 44, মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3 দোকানে 6 প্লাস কে সমান সমান 0, অতএব কে সমান সমান হচ্ছে -50। তাহলে ইকুয়েশন হচ্ছে 11x মাইনাস 2y মাইনাস 50 সমান সমান 0। দেখো সবার হয়েছে নাকি? সবাই তো পারবো তাই না? দেখো ছেলে তুলে নিতে পারো। অন ইউ গাইজ, আমাদের আরো অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা, ইউসুফ বলতেছে 5 মিনিট ব্রেক দেন। ওকে, তাহলে আমরা 5 মিনিটের যে ব্রেক ফ্রেম আছে, ব্রেক ফ্রেমে চলে যাই। তাহলে 11:30 থেকে, সরি 4:30 থেকে শুরু করলে হয়ে যেত। কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি ওইদিকে চলে আসছিল, সমস্যা নেই। তাহলে আমরা তোমার 5 মিনিটটা 7 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, ঠিক আছে? নামাজ পড়ে 7-8 মিনিটেরই ব্রেক দিচ্ছি, সমস্যা নেই। তো এই পর্যন্ত সবাই বুঝেছো হোপফুলি। তো আমরা একটু ব্রেকে চলে যাচ্ছি, নামাজের ব্রেক। নামাজের সাথে ইয়ে নেই, কোনো কম্প্রোমাইজ নাই, ওইটার জন্য ব্রেক টেক অ্যালাউড। তো হ্যাঁ, আমরা 8 মিনিটে একটা ব্রেকে চলে যাচ্ছি। সবাই যারা নামাজ পড়ার বাকি আছে তারা নামাজ পড়ে নাও।
ঠিক আছে, ওকে। তাহলে সবার সাথে আরো 8 মিনিট পরে দেখা হয়ে যাবে, নামাজটা পড়ে নিও। আর 8 মিনিট পরে জয়েন করতে কিন্তু দেরি করো না কেউ, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করে দিব আবার। তোমাদের মধ্যে 3জন চলে আসছে, বাকিরা আসুক, তারপরে শুরু করে দিচ্ছি একবারে। ওকে, অন্যরা সবাই আসতে আসতে, এই প্রবলেমটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রবলেমস। কি বলে, এই টোটাল চ্যাপ্টারের মধ্যে তো কথা হচ্ছে এই প্রবলেমটা তোমরা সলভ করতে থাকো, অন্যরা জয়েন করতে করতে সলভ করে ফেলো, আমি পরে সলিউশন করে দিব না, ঠিক আছে? তো দুইটা রেখাকে পরস্পর লম্ব দেখাতে বলেছে, যেটা হয়তো কোনো আহামরি কঠিন কিছু না। বাট তারপরের পার্টটা যেটা, সেটা হচ্ছে যে রেখা দুইটিকে কোনো আয়তক্ষেত্রের দুইটা সন্নিহিত বাহু যদি তুমি ধরো, সন্নিহিত বাহু মনে হচ্ছে পাশাপাশি দুইটা বাহু যাদের একটা সেম অ্যাঙ্গেল থাকে, তো এটা যদি ধরো তাহলে অপর বাহু দুটি 3,4 বিন্দুতে পরস্পর ছেদ করলে অবশিষ্ট বাহু দুটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো এই পার্টটা একটুখানি কি বলে, ট্রিকিয়ার, বাট খুবই সহজ প্রবলেম বলে আমার কাছে মনে হয়, ঠিক আছে? তো তোমরা ট্রাই করো যে এটা শেষ করে ফেলার। হ্যাঁ, করে ফেলো, ঠিক আছে? খুবই সহজ, বাট আবার ট্রিকি অ্যাজ ওয়েল। সবাই শুরু করে দাও প্রবলেমটা সলভ করা। আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। সাদিয়ার অলরেডি শেষ, নাইস। ওকে, সাদিয়া এক কাজ করো, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, তুমি তোমার খাতাটা দেখাও যে আহ, তোমার লেখা কতটুকু হয়েছে বা কি হয়েছে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার আমারটা বন্ধ করছি, তোমাদের পারমিশন দিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার। হুম, হয়ে গেছে, দেখো। তুমি তো আগে তোমার ক্যামেরাতে দেখো যে তোমার ব্যাক ক্যামেরা ট্যাক ক্যামেরা সবকিছু অন আছে নাকি, তারপরে একবারে স্ক্রিন শেয়ার করে দিও। ওকে, তো ওটা করেছো, তারপরে হচ্ছে হ্যাঁ বুঝছি, তুমি দুইটা রেখাকে সমান্তরাল ধরে 3,4 দিয়ে যেটা আছে ওই বিন্দু দিয়ে পাস করে দিয়েছো, হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের যেটা করতে হবে সেটা দেখো সবাই, মনোযোগ দিয়ে দেখো, তাহলে বোঝা যাবে। প্রথমত বলেছে যে রেখা দুটোকে পরস্পর লম্ব প্রমাণ করতে হবে, আমি লম্ব আর প্রমাণ করলাম না, ঠিক আছে? তোমরা a1 a2 প্লাস b1 b2 সমান সমান 0 প্রমাণ করে দিও, তাহলেই হবে। নাকি প্রমাণ করে দেয় একবারে, করছি যেহেতু পুরোটাই করি। a1 a2 মানে কি 2 ইন্টু 1, তো 2 ইন্টু 1 এ কত 2, প্লাস b1 মানে কত 1 মাইনাস 2, তার মানে -2, তাহলে এটা সমান সমান 0, অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 সমান সমান হচ্ছে 0, ঠিক আছে? তো এটা দিয়ে তুমি খুব ইজিলি প্রমাণ করতে পারলে। এখন দেখো আমাদের মেইন যে ম্যাথটা আছে সেটাতে চলে আসি। যদি এই রেখা দুটোকে আয়তক্ষেত্রের একটা সন্নিহিত বাহু ধরো, যেমন ধরো এটা যদি হয় আমার আয়তক্ষেত্রটা, তাহলে দেখো বলেছে যে ধরো এটার
যে কোনোটা হইতে পারে। তোমার এটা ধরো 2x প্লাস ওয়াই প্লাস 5 এবং এটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে ধরো তোমার x মাইনাস 2y মাইনাস 3। তো তোমাকে বলেছে রেখা দুইটো কোন আয়তক্ষেত্রের অপর বাহু দুইটি 3,4 বিন্দুতে ছেদ করে। তার মানে অপর বাহু কি? অপর বাহু হচ্ছে তোমার এই বাহুটা এবং এই বাহুটা, এরা কোন বিন্দুতে ছেদ করে? এইটা। তো এই বিন্দুটাকে বলে দিয়েছে 3,4 ছেদ করে। তো অবশিষ্ট দুইটার সমীকরণ বের করতে হবে। এই সমীকরণ বের করার অনেকগুলো ওয়ে আছে। দেখো, প্রথমে আমরা বের করতে পারি যে ধরো এই রেখাটা হচ্ছে এটার সমান্তরাল, তাই না? একটা হচ্ছে এটার সমান্তরাল, তো এটার সমান্তরাল যা 3,4 গামী হয়ে গেল। আরেকটা হচ্ছে এটার সমান্তরাল, এটা হচ্ছে এটার সমান্তরাল, এই যে x মাইনাস 2y মাইনাস 3 এর সমান্তরাল যা 3,4 গামী। শেষ। এটা এভাবে করে একটা। অথবা আমরা বলতে পারি এটার উপর লম্ব রেখা হচ্ছে 3,4 গামী, এটার উপর লম্ব রেখা 3,4 গামী, এইটার সমান্তরাল এইটার লম্ব এইটার সমান্তরাল। তোমার মতো করে মানে তোমার মতো করে তুমি তোমার যেভাবে করে সুটেবল হয় সেভাবে করে বের করতে পারো। তবে আমার কাছে মনে হয় যে লম্ব রেখা বের করার চেয়ে তোমার সমান্তরাল রেখা দিয়ে করাটা অনেক বেশি কনভিনিয়েন্ট এবং অনেক বেশি ইজি। সো আমরা বলবো যে 2x প্লাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এর সমান্তরাল রেখা হচ্ছে, এটার সমান্তরাল রেখা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস k সমান সমান 0, যেটা কিনা 3,4 গামী। তাহলে কি হবে? 3 দুকানে 6 প্লাস 4 প্লাস k সমান সমান 0, তাহলে k সমান সমান হচ্ছে -10। তাহলে তোমার প্রথমটার ইকুয়েশন হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা ইকুয়েশন। সেম ভাবে করে আরেকটা বের করতে পারবো। আরেকটা হচ্ছে x মাইনাস 2y, ওইটার সমান্তরাল। তো x মাইনাস 2y মাইনাস ওইটার সমান্তরাল হচ্ছে এইটা, যেটা কিনা 3,4 গামী যদি দেই তাহলে বের হবে 3 মাইনাস 4 দুকানে 8 প্লাস k সমান সমান 0। অতএব k সমান সমান হচ্ছে 5। এটা 5। তাহলে তোমার ইকুয়েশন দাঁড়াচ্ছে x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এম আই ক্লিন অ্যান্ড ক্লিয়ার? যে সবাই বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, নাইস। তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। দেখি কয়টা বাজে, 5:54। আমরা 10 নাম্বার প্রবলেম পর্যন্ত যাওয়ার ট্রাই করব। তো খেয়াল করে দেখো, এবিসিডি সামান্তরিকের দুইটা দেয়া আছে এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বি এবং বিসি এর স্থানাঙ্ক দেয়া আছে। তো দেখো, আমরা একটা সামান্তরিক যদি আঁকি তাহলে টার্গেট ম্যাথের মতো অ্যাকচুয়ালি। ধরো এ বি সি ডি, তোমাকে এ বি এবং বিসি তে আমরা দুইটা সন্নিহিত বাহুর ইকুয়েশন দেয়া আছে এবং ডি বিন্দু যে আগেরটার মতো করে এই বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 2,-4। তাহলে কি তুমি এবি এর বের করবা, সিডি সমান্তরাল বের করবা, সিডি যেটা 2,-4 গামী, বিসি এর সমান্তরাল এডি বের করবা যেটা ডি বিন্দুগামী। তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? আগের ম্যাথের মতোই কিন্তু সব। তো এটা হচ্ছে ফলো 8। 8 নাম্বারকে ফলো করলে এটা তোমার ফুল হয়ে যাবে। ঠিক আছে? তো এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলতে পারো যদি চাও, না চাইলে না হোমওয়ার্ক করতে পারো। এটা আহামরি এমন কিছু না। আগের প্রবলেম যদি সলভ করে থাকো তাহলে এটাও পারবা সবাই। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের 9 নাম্বার প্রবলেমটা গেল। সবাইকে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে দেখে নিও। এরপরে চলো 10 নাম্বার প্রবলেমটা দেখি। 10 নাম্বারে কি বলেছে? 2,3 বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো এবং এর সাহায্যে বিন্দুটি থেকে সরল রেখার লম্ব দূরত্ব বের করো। তো দেখি এটা তোমরা পারো নাকি। সবার অলরেডি এগুলা করে আসার কথা তোমাদের। তো এবং এটা তোমার জানোই যে এই টাইপের ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টারটার অ্যাটলিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। ঠিক আছে? এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে এগুলো। সো সবাই করে ফেলো, আমি একটু পরে দেখছি। আর পল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি আমি। আশা করছি সবার অনেক তাড়াতাড়ি করে শেষ হবে। আচ্ছা, সবার আনফরচুনেটলি অনেক
বেশি সময় লাগতেছে, কেন এত বেশি সময় লাগতেছে আমি জানি না, বাট এটা সিএস আর একটু। ও ওকে জোস তাইলে। তো চলো আমরা প্রবলেমগুলোর সলভ করা শুরু করে দেই এটা। তো 2,3 বিন্দু থেকে একটা রেখা দিয়ে দিয়েছে, ধরো এখানে একটা রেখা হচ্ছে এরকম, এটা ধরো একটা রেখা, এটা হচ্ছে তোমার 2,3 বিন্দু, এবং এটা হচ্ছে তোমার গিভেন যে রেখাটা আছে সেটা। ইকুয়েশন 4x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এখন তোমাকে বলেছে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাতবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে তুমি যদি এই রেখাটা থেকে একটা লম্ব অঙ্কন করো, মানে সরি এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করো, এটার পাদবিন্দু কি হবে? যেই বিন্দুটা এই রেখাকে টাচ করছে সেটাই কি তার পাদবিন্দু। অর্থাৎ পাদবিন্দুটা কি? পাদবিন্দুটা হচ্ছে লম্ব রেখা, সরি পাদবিন্দুটা হচ্ছে তোমার লম্ব রেখা এবং এবং যে মেইন রেখাটা আছে তার ছেদবিন্দু, মেইন রেখার ছেদবিন্দু। ওকে, এইটুকু জানলে আমার মোটামুটি হয়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখো তাহলে আমাদের প্রথম স্টেপ কি হবে? স্টেপ 1 হবে 4x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 এর লম্ব রেখার ইকুয়েশন বের করা। লম্ব রেখার ইকুয়েশন কি হবে বলো? 4x এর 4 এর জায়গায় হবে 3, 3y এর ওখানে হবে 4y, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস k সমান সমান 0, যা তোমার কতগামী বলো? 2,3 গামী। এই লম্ব রেখাটা কি 2,3 দিয়ে যায়। তো এখানে 2,3 বসিয়ে দাও, তাহলে তোমার রেজাল্ট কি দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6 মাইনাস 3 চারা 12 প্লাস k সমান সমান 0। অর্থাৎ k সমান সমান হচ্ছে 12 বিয়োগ 6 মানে 6। তাহলে তোমার যে লম্ব রেখা আছে, তোমার লম্ব রেখার ইকুয়েশন কত? লম্ব রেখার ইকুয়েশন হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এম আই ক্লিয়ার? এখন তোমাকে বের করতে হবে এইটা এবং এটার পাদবিন্দুটা। তো পাদবিন্দু হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এবং 4x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 এর ছেদবিন্দু। তো এখন তুমি এদেরকে যেভাবে করেই সমাধান করো না কেন, অপনয়নে করো, প্রতিস্থাপনে করো, অথবা বজ্রগুণনে করো, যেভাবে করো না কেন তুমি সলিউশন পেয়ে যাবে হচ্ছে এদের দুইজনের। তো এদের দুইজনকে ধরো আমি যদি আপাতত কি পদ্ধতিতে করব? আচ্ছা তোমরা নিজেরাই বলো যে এই দুইটার সলভ করলে এক্স ওয়াই এর ভ্যালু কত আসতেছে? 2/5 আর 9/5 আসছে। 2/5 আর 9/5, সবার তো এটাই আসছে। সবার কি এটা আসছে? জি ভাইয়া। ওকে, তাহলে এটা করলে তাহলে এটাই হচ্ছে আমাদের পাদবিন্দু। এখন তোমাকে বলেছে যে ওইটা থেকে পাদবিন্দুর যে লম্ব দূরত্ব আছে সেটা কত? কি হবে? অতএব লম্ব দূরত্ব হচ্ছে তোমার রুট ওভার 2 মাইনাস 2/5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 9/5 হোল স্কোয়ার। শেষ। এভাবে করে করলেই তোমার ম্যাথের যা যা ঝামেলা ছিল বা গেঞ্জাম ছিল সবকিছু শেষ হয়ে গেল। ঠিক আছে, এই গেল আমাদের তাহলে 10 নাম্বার ম্যাথ। আমি এটাতে শেষ করব, বাট তার আগে দেখো 11 তারপরে 11 নাম্বার ম্যাথ। আচ্ছা 10-এর পরে দেখি আমরা 5 বাজে তো আর কিছুক্ষণ আমরা সরি এটা 11 12, আচ্ছা এদিকে একটা ঝামেলা হয়েছে মনে হয়। 11 আর 12 নাম্বার কোশ্চেন কেন জানি সেম দেয়া আছে, দুইটা আলাদা হবে। আচ্ছা যাই হোক 10 পর্যন্ত থাকলো আজকে, ঠিক আছে। আর তোমরা যারা চাও আমি 11 নাম্বার কোশ্চেন পর্যন্ত দিয়ে রাখবো, 11 নাম্বার কোশ্চেনটা কেউ চাইলে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। আপাতত এইচডব্লিউ, বাট কালকের দিনে আমরা তোমার এটা থেকে শুরু করব।
ঠিক আছে, তো দ্যাটস ইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসে অ্যাটলিস্ট এই কামনা করছি। আর পরের ক্লাস ইনশাল্লাহ হবে, টাইমলি করার ট্রাই করব, কারণ আমাদের বুঝতেছো লাস্ট কয়েকদিনে টাইমিং একটু গ্যাঞ্জাম হচ্ছে। একে ভাইয়া কারেন্টে টাইম কি রাতের দিকে দিলেই ভালো হয় না? তাহলে একটু রাত হলে তো তেমন সমস্যা হয় না। রাতের বেলাটা বেটার ছিল, কারণ রাতের বেলা এক এক ইয়ের শিডিউলটা থাকে না। তার উপরে কথা হচ্ছে ধরো, মানে ওটা বেটার ছিল ইন সাম কেজে, সমস্যা নেই। কথা হচ্ছে আমাদের কিন্তু আর খুব বেশি দিন ক্লাস করা লাগছেও না। রোজা অলরেডি শেষের দিকে। আজকে কত রোজা? 14 তারিখে শুরু হয়েছিল, আজকে অলরেডি মে শুরু হয়ে গেছে। তো 17 রোজার মতো হয়ে গেছে। আর তোমার মনে হয় 2 সপ্তাহের মতো ক্লাস হবে। 2 সপ্তাহের মতো, তারপরে তো আবার ঈদের ছুটি দেওয়া লাগবে। তো ধরো আর অল্প কয়েক সপ্তাহ ক্লাস হবে। এর মধ্যে লাস্টের কয়েকটা দিনে অ্যাকচুয়ালি আমরা একটু টেনে টেনে পড়বো। ঠিক আছে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। ওটা তোমার আবার কথাবার্তা বলে তারপর আবার ঠিক করা হবে না। বাট আপাতত 4টা বাজেই, এই সপ্তাহ 4টা বাজেই হবে। তারপরের সপ্তাহে যদি চাই তাহলে যদি ইয়ে হয়, প্রবলেম হতে থাকে, তাহলে পরের সপ্তাহে চেঞ্জ করব। বাট রাত্রেবেলা হলে ওটা আমার জন্য সুবিধাজনক, কারণ রোজা রেখে ক্লাস নেওয়া ইজ কাইন্ডা টাফ, সত্য কথা আর বলতে। হ্যাঁ ভাইয়া, আর নাইলে হচ্ছে কি যদি বিকাল 3টার দিকে দেন তাহলে একটুখানি ভালো মতো হয় আমার মধ্যে। 3টা থেকে, হ্যাঁ 3টা থেকে করা যায়। ওকে, একটু তাহলে করলে দেখি। যদি ভালো হয়। দেখি তাহলে 3টা থেকে করবো না। তোমাদের বাকি তো কোচিং নাই মনে হয়, তো 3টা থেকে করবো না। আমি তাহলে ইয়েতে সবার সাথে কথা বলবো না, কথা টথা বলে তারপরে দেখি ইনশাল্লাহ। ঠিক আছে, চেঞ্জ করে দিব না নেক্সট ইয়ে থেকে শিডিউল। জি ওকে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ আজকের মতো।